আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। মোহাম্মদপুরে সাদিক এগ্রোর অবৈধ স্থাপনায় উত্তর সিটির উচ্ছেদ অভিযান, খালের জায়গা দখলমুক্ত করে শিগগিরই খনন কার্যক্রম। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান, শিক্ষাই হবে দারিদ্র্য মুক্তির মূল শক্তি মন্তব্য। এমপি আনার হত্যায় ব্যবসায়িক ও রাজনৈতিক কারণ আমলে নিয়েই তদন্ত, ফয়সাল ও মুস্তাফিজের 10 দিনের রিমান্ড চায় ডিবি। রাসেলস ভাইপার নিয়ে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ, আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান। বিপন্ন ও বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল অভয়ারণ্য, মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য। এবং টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে সাউথ আফ্রিকা, রাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি ভারত ইংল্যান্ড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের উপর নির্মিত সাদিক এগ্রো ফার্মের অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ জানিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়, খাল উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরপর অবৈধ জায়গা দখলমুক্ত করে খাল খনন করা হবে। খালের সীমানার আশপাশে 30 মিটার এলাকায় কোনো স্থাপনা থাকতে পারবে না বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, প্রযুক্তি নির্ভর সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার। শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে শুরু হল জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন রূপ নেয় কচিকাচার মিলন মেলায়। অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা 51 জন ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন সরকার প্রধান। শিক্ষার্থী পর্যায়ে 36 জন ক্ষুদে শিক্ষার্থী এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন এই পদক পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দিবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে এই শিক্ষা দিতে হবে। যেমন আমরাও ছোটবেলা আদর্শ লিপিতে পড়েছি, কানাকে কানা বলিও না, একথা তো আমরা সবসময় পড়েছি যে কানাকে কানা বলিও, খোড়াকে খোড়া বলিও না। হ্যাঁ, এই বাচ্চারাও আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা
ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপে আতঙ্কিত না হয়ে সচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ ও অন্যান্য প্রাণী পরিবেশে যে ইতিবাচক ভূমিকা রাখে সে সম্পর্কে জানার বিকল্প নেই বলেও জানান তারা। জনসচেতনতা বাড়াতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গুজবে প্রভাবিত না হয়ে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাসেলস ভাইপার নিয়ে আলিম আল রাজির রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন। গণমাধ্যমের এমন অজস্র শিরোনাম বলে দিচ্ছে দেশ জুড়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে মারা হচ্ছে শঙ্খিনী, অজগর, দারাজ, ধোড়াসাপ, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হচ্ছে এসব উপকারী সাপ। তবে বন অধিদপ্তর বলছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ বিষধর সাপের তালিকায় ৯ নম্বরে রয়েছে। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। রাসেলস ভাইপারের আক্রমণে মারা গিয়েছে, এটি কিন্তু খুবই নগণ্য বলতে হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে যেটি হয়েছে যে আমরা রাসেলস ভাইপারের আনাগোনা বাংলাদেশে দেখতে পাচ্ছি। রাসেলস ভাইপার বিপজ্জনক কোনো কিছু নয়, সুতরাং এটি সাবধানতা অবলম্বন করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর সাপ না মেরে সাপকে যদি আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু সাপ কিন্তু আমাকে কামড়াবে না। তথ্য অনুযায়ী বছরে সাপের কামড়ে প্রায় ৭,০০০ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু মাত্র ১২০ জন। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রান্তিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। মানুষকে সচেতন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে সব সাপ আমাদের ক্ষতি করে না। আমাদের গোখরো, কেউটে, চন্দ্রবোড়া সহ কয়েক প্রজাতির সাপ আমাদের ধ্বংসন করে। আমরা যদি এর প্রতিরোধ ব্যবস্থাগুলো যদি মেনে চলি এবং সতর্ক থাকি তাহলে আমরা ধ্বংসনের শিকার হব না। এবং একান্তই যদি দুর্ভাগ্যবশত আমরা ধ্বংসনের শিকার হই, দ্রুত আমরা নিকটবর্তী সরকারি হাসপাতালে যাব, যেখানে অ্যান্টিভেনম সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসায় জীবন বাঁচানো সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে বাসভবনের ছাদে উৎপাদন হচ্ছে বিভিন্ন গাছের চারা। অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বাণিজ্যিক উদ্যোগ নিয়েছেন দেশি বিদেশি অর্নামেন্টাল প্ল্যান্টের চারা উৎপাদনের। শাইখ সিরাজের ছাদ কৃষির রিপোর্টে দেখুন বিস্তারিত। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসাকে পুঁজি করে অবসর সময় কাটানোর উদ্যোগ হিসেবে ছাদ কৃষি বেছে নেন ঢাকার মিরপুর ডিওএইচএসের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা জামশেদ আলী ও তার স্ত্রী নীলুফার আলী। এখন উদ্ভিদ আর ফল ফসলকে ঘিরে তাদের জীবন হয়ে উঠেছে অনেকটা পরিপূর্ণ। এগুলো তো সবই সাকুলেন্ট। ওই পাতা থেকে বড় হয়ে এগুলো সাকুলেন্ট। এইটা হাওয়ার থিয়া বলে এটাকে স্যার, এগুলো হাওয়ার থিয়া, বাট ওই গ্রুপেরই আর। আচ্ছা, ওই গ্রুপের সাকুলেন্ট গ্রুপের আর। এগুলো সাকুলেন্ট, দিস অল সাকুলেন্ট। এগুলো তো সবই সাকুলেন্ট। সবই সাকুলেন্ট, জি। এগুলো এখন আর কি একটু আবর্জনার মতো মনে হচ্ছে, এখন হলো অফ সিজন জন্য ওরকম হয়ে আসে, বাট এখানে যে সবগুলোই সাকুলেন্ট স্যার। এখানে আমাদের ছিল লাউ ছিল আর কি, এবছর প্রচুর লাউ খাইছি, অন্তত এইখান থেকে 15টা লাউ, সম্পূর্ণ বেডটাই আর কি ঢেঁড়স। এর আগে এখানে টমেটো ছিল। নানা জাতের সাকুলেন্ট, ক্যাকটাস, শৌখিন গাছগাছালি আর বিভিন্ন ফসলের সমৃদ্ধ উদ্যোগটির উল্লেখযোগ্য দিক হচ্ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। আপনার এটাকে দেখে তো আমার কাছে মনে হলো
যে এটা ছাদ কৃষি না বলে যদি আমি ছাদ নার্সারি বলি তাহলে অনেক বেশি যুক্তিযুক্ত হবে। ঠিকই বলেছেন। আমিও ছাদ নার্সারি বলি, কারণ আমার শখ একটা গাছ থেকে দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এভাবে গাছ বাড়ানো। আচ্ছা, তো সেই হিসাবে এটাকে নার্সারি বলা যায়। আমার একই ধরনের গাছ, শতাধিক গাছও আছে একই ধরনের। এই উদ্যোগ নিয়ে আরো বড় পরিসরে স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা দম্পতি। এটিকে ছাদ কৃষি না বলে ছাদ নার্সারি বলা যেতে পারে। গাছের প্রতি ভালোবাসা থেকেই প্রায় 100 প্রজাতির সাকুলেন্ট দিয়ে তাদের এই বাণিজ্যিক কারবার, যেটি অন্যান্য ছাদ কৃষকের জন্য হতে পারে অনুকরণীয় একটি বিষয়। ঢাকার মিরপুরের ডিওএইচএস-এর জামশেদ আলী এবং নীলুফার আলী দম্পতির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বিপন্ন ও বিরল বন্যপ্রাণী নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। পাহাড়ে ঘেরা আর সবুজ শ্যামল প্রকৃতির মেলবন্ধনে এই বন দেখতে বেশ আকর্ষণীয়। অভয়ারণ্যের কারণে টিকে রয়েছে চিরসবুজ বনের অংশগুলো। তবে মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্যে ভরপুর হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পাহাড়ি চিরসবুজ বন, চোখ মন জুড়ানো ছায়াশনিবির প্রকৃতি আর জীববৈচিত্র্যের অপার ভাণ্ডার পার্বত্য চট্টগ্রাম। শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে হাজারীখিল, রাঙাপানি আর হারোয়ালছড়ি নিয়ে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০০-র বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায় এই বনে। আছে নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া, মৌটুসি সহ রং বেরঙের পাখি। গাছে গাছে লাফিয়ে বেড়ানো কিংবা ডাকাডাকিতে প্রকৃতিকে জীবন্ত করে তোলে কাঠবিড়ালি, বানর ও হনুমানের দল। লাল চোখা ব্যাঙ, ঝিঝি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙের বসবাস এখানে। গিরগিটি, তক্ষক ও সাপের পাশাপাশি বনছাগল, চিতা বিড়াল, ধনেশ, মথুরার মতো দুর্লভ প্রাণীর বিচরণ এই বনে। রং বেরঙের প্রজাপতি বর্ণিল করেছে বনের প্রকৃতি। উদ্ভিদ বৈচিত্র্যেও সমৃদ্ধ এই অভয়ারণ্য। রয়েছে গর্জন, সেগুন, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। তবে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ ও পর্যটকদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে হুমকিতে হাজারীখিল অভয়ারণ্য। আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন সহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষা পাবে, ভালো থাকবে জীববৈচিত্র্য, নিশ্চিত হবে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ উদ্ঘাটন করতে পারেনি গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ব্যবসায়িক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়েই তদন্ত করছেন তারা। হত্যার অন্যতম আসামি ফয়সাল ও মুস্তাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি ঘাতক দলের 2 সদস্য ফয়সাল ও মুস্তাফিজকে পার্বত্য অঞ্চলে অভিযান চালিয়ে বুধবার গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দা পুলিশের দাবি, কিলিং মিশনে 7 জন অংশ নেয়। এই 7 জন ছাড়াও ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু সহ মোট 9 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হলেও হত্যার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি গোয়েন্দারা। মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন তাকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান গোয়েন্দা প্রধান। ও যাকে আমরা গতকাল ধরেছি ফয়সাল শাহজি, তাকে সাদা গাড়িতে তুললেন। সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নিয়ে গেলেন। সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে
ফয়সাল শাহজি, ওই এমপি আনোয়ার আলাজিম তো ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাতক। এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। পার্বত্য এলাকায় পাতাল কালী মন্দিরে ফয়সাল ও মুস্তাফিজ, পলাশ ও শিমুল রায় নাম ধারণ করে 23 দিন অবস্থান করছিল। ডিবি জানিয়েছে বিভিন্নভাবে দেশত্যাগ করার চেষ্টা করছিল তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউকেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। রাহুল, সাউথ আফ্রিকা চোকার খেতাব ঘুচিয়েছে, আফগানিস্তান চেষ্টা করেছে। রাতে ভারত এবং ইংল্যান্ড ম্যাচ, কি বলবেন, কি তথ্য আছে আপনার কাছে? সামির, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে সকালে যে সেমিফাইনালটি হয়েছে সেটি নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, বিশেষ করে যে আফগানিস্তান নতুন ইতিহাস তৈরি করবে। ইতিমধ্যে তারা প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে ইতিহাস তৈরি করেছে। বলা হচ্ছিল যে হয়তো বা যদি ফাইনালে যেতে পারে তারা রূপকথার মতো একটি ইতিহাস তৈরি করবে, সেটি তো হয়নি। উপরন্তু আসলে খুব বাজেভাবে হেরে গেছে আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে মাত্র 56 রানে অল আউট হয়ে গেছে, যেটি অনেকটা হেসে খেলেই সাউথ আফ্রিকা করেছে, মাত্র 1 উইকেট হারিয়ে। তো বলা মানে বোঝাই যাচ্ছে যে সেমিফাইনালে কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। আফগানিস্তানের জন্য হতাশার জন্য, কিন্তু সাউথ আফ্রিকার কিছু তথ্য দিয়ে রাখি। সাউথ আফ্রিকা প্রতি বিশ্বকাপে তারা ফেভারিট থাকে, কিন্তু কোনোবারই কিন্তু তারা ফাইনাল খেলতে পারেনি। এর আগে ওয়ানডেতে অর্থাৎ 50 ওভারের ক্রিকেট ম্যাচে তারা 5টি বিশ্বকাপে সেমিফাইনাল গেছে, কিন্তু একবারও ফাইনাল খেলতে পারেনি। আর এই টি-20 বিশ্বকাপে 2বার তারা সেমিফাইনাল খেলেছে, কোনোবার ফাইনাল খেলতে পারেনি। তো সাউথ আফ্রিকার জন্য আসলে এটা একটি ইতিহাসই, প্রথমবারের মতো তারা ফাইনাল খেলতে যাচ্ছে, যার কারণে তারা প্রতিবার ফেভারিট থাকে। তারা কোনোবারই ফাইনালও খেলতে পারে না, চ্যাম্পিয়ন তো দূরের কথা, তাদেরকে চোকার বলা হয়। বলা হচ্ছে যে এবার হয়তো সেই শব্দটি তাদের নামের পাশ থেকে যাবে। অন্যদিকে আজকে রাতে 8:30 বাংলাদেশ সময় ভারত এবং ইংল্যান্ড, দুই হট ফেভারিট, এবার মাঠে নামবে দ্বিতীয় সেমিফাইনালে। বলা হচ্ছে যে খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের। দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। এই ওয়ার্ল্ড কাপে তাদের যে 7টি ম্যাচ হয়েছে এর মধ্যে 6টিতেই তারা জিতেছে। কানাডার সঙ্গে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তবে ইংল্যান্ড কিন্তু কিছুটা শুরুর দিকে ছন্দ হারা ছিল। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের সঙ্গে বৃষ্টিতে ম্যাচ পয়েন্ট খুইয়েছে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে নানা সমীকরণে তারা সুপার 8-এ এসেছে। সেখানে সাউথ আফ্রিকার সঙ্গে হারলেও 2টি ম্যাচ জিতে তারা সেমিফাইনাল। এবং ভারত এবং ইংল্যান্ড ম্যাচ কিন্তু বরাবরই খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়। 12 বার জিতেছে ভারত এবং 11 বার জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে বলা হচ্ছে যে গত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই ভারত বিদায় নিয়েছিল। তো অনেকে বলছে যে এটি ভারতের প্রতিশোধের ম্যাচ। অন্যদিকে ইংল্যান্ডের যে তাদের যে শিরোপা, তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই শিরোপা ধরে রাখার ম্যাচ তাদের। সমীর, রাহুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে জয় ব্যানানা ফাইবার মেশিন, সিল্ক সিটি সংবাদ। জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা ও স্মারক দেওয়া হয়। নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মোবারক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল মুমিন, ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস সবুর, ভদ্রা জামালপুর মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, মিনহাজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা গোলাম সারওয়ার, তানজিমুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মাসুদুর রহমান ও কিরাত বিভাগের ওস্তাদ হাফিজ মাওলানা মনোয়ার হোসেন। নিটল টাটা কৃষি সংবাদ। ধানের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে জাজিরায় কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমন্বয় পদ্ধতিতে আউশ আবাদ করছেন কৃষক। জেলায় প্রথমবারের মতো স্মার্ট কৃষি গড়ে তোলার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় 20 একর জমিতে উচ্চ ফলনশীল আউশের জাত ব্রি ধান 98 আবাদ হয়েছে।
যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প ব্যয়ে ধান রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরে চলছে যমুনার তীব্র ভাঙন। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খেলার খবর।